নববর্ষ বরণে প্রস্তুত বাঙালি, চারুকলায় সাজ রব। পুরনো বছর বিদায়ে চৈত্র সংক্রান্তি, আনন্দ শোভাযাত্রায় থাকবে নিশ্চিদ্র নিরাপত্তা, পরা যাবে না মুখোশ। পহেলা বৈশাখ সম্প্রীতির প্রতীক, দলমত নির্বিশেষে সবাইকে উদযাপনের আহ্বান প্রধান উপদেষ্টার। বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তি স্থাপন। প্লট দুর্নীতির মামলায় হাসিনা, রেহানা ও টিউলিপ আজমিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। পদ্মা ও ইউনিয়ন ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় আসামি ৩১ জন। মডেল মেঘনার আটক আদেশ কেন অবৈধ হবে না, জানতে চেয়ে রুল। গ্রেফতার প্রক্রিয়া সঠিক হয়নি বললেন আইন উপদেষ্টা। সরিয়ে দেওয়া হলো ডিবি প্রধানকে। এবং শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়ল 10 টাকা। ক্যাপটিভ বিদ্যুৎ শ্রেণীতে 12 টাকা বৃদ্ধি। নতুন দর চলতি এপ্রিল মাসের বিল থেকেই কার্যকর, জানালো বিইআরসি। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। বাংলা নববর্ষ 1432 উদযাপনের দোরগোড়ায় বাঙালি। মাত্র কয়েক ঘন্টা পরে উৎসব মুখর আয়োজনে পুরনোকে বিদায় আর নতুন বছর বরণ করে নেবেন দেশের মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রার সব আয়োজন প্রায় শেষের দিকে। দাঁড়িয়ে গেছে ছোট বড় আকৃতির প্রতিকৃতির কাঠামো সহ নানা আকারের মুখোশ। ঠিক করা হচ্ছে আগুনে আংশিক পুড়ে যাওয়া শান্তির পায়রা ও স্বৈরাচারের মুখাকৃতি। এলো রে বাঘের দেশ বাংলাদেশে, বৈশাখ এলো রে, জল পরি জলে নাইসা গান শোনায় রে, বৈশাখ এলো রে। দুয়ারে হাজির প্রাণের উৎসব, আরেক আনন্দের ক্ষণ। অসাম্প্রদায়িক শক্তির বলে বলিয়ান বাঙালির সবচেয়ে শক্তিশালী, সব থেকে রঙিন উৎসব পহেলা বৈশাখ। তাই তো আনন্দ বাদ ভাঙা। সাপুরিয়া বিন বাজায়া খেলা দেখায় রে, বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে, বৈশাখ এলো রে। বাংলা 1432 নতুন বছর বরণে জোর প্রস্তুতি চলছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রারও। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে একটু একটু করে পরিপূর্ণ হয়ে উঠছে ছোট বড় আকৃতির মোটিফ সহ নানা আকারের মুখোশ। মাটির সরায় রঙের আঁচড় বসাতে ব্যস্ত শিক্ষার্থীরা। শোভাযাত্রার মোটিফের মধ্যে বড় আকৃতির ইলিশ মাছ, সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী লোকশিল্পীদের কাঠের বাঘ এবং ৩৬ জুলাই টাইপোগ্রাফির নির্মাণ কাজ অনেক দূরে গিয়ে নিয়েছেন শিল্পীরা। এছাড়াও ঠিক করা হচ্ছে আগুনে আংশিক পুড়ে যাওয়া শান্তির পায়রা ও ফ্যাসিবাদের মুখাকৃতি। প্যাঁচা বানাচ্ছিলাম, ভাগের মুখ বানাচ্ছিলাম, মুখোশ বানাচ্ছি। এছাড়াও আমরা প্যাসিবাদের কিছু জিনিস বানিয়েছি, যেগুলো হচ্ছে একটা 12ই এপ্রিল হচ্ছে পুরোবেলা হয়েছে। এবার 11টা স্ট্রাকচারের কথা ছিল, তো সেগুলোর হচ্ছে শেষ মুহূর্তের কাজগুলো এখন করা হচ্ছে, তো রাতের মধ্যে শেষ হয়ে যাবে আশা করা যাচ্ছে। বৈশাখ বরণে আনন্দে সামিল হতে অনেকেই ঘুরে দেখছেন চারুকলা। প্রত্যাশা কুসংস্কারের বিরুদ্ধে জয় হবে সত্য ও সুন্দরের। পয়লা বৈশাখ কিন্তু আমাদের সবার অনুষ্ঠান, পুরো বাংলাদেশের অনুষ্ঠান। তো আমি তো এই ধরনের ঘটনা দেখে তো আমি থাকতে পারি না। তো সেই জন্য আমি এখানে এসে আমার খুব ভালো লাগলো। আমি যখন দেখলাম যে এরা এটা নিয়েই কাজ করছে, আমি এদের সাথে মিশে গিয়ে আমি এদেরকে বললাম যে ঠিক আছে, আমি এদের সাথেই থাকি। প্রত্যাশা করি যাতে কালকে একটু ভালোভাবে সুন্দরভাবে মঙ্গল শোভাযাত্রাটা হোক, যেটা আনন্দ শোভাযাত্রা এখন নাম দেওয়া হয়েছে। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্য নিয়ে এবছর চারুকলা অনুষদ থেকে বের হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আছেন রিপোর্টার আদনান তুর্য। সরাসরি যাচ্ছি তার কাছে। তুর্য, চারুকলায় চলছে বর্ষবরণ প্রস্তুতি। গতকালকে থেকে বেশ থমথমে পরিস্থিতি বিরাজ করলো। বর্তমানে এখন বিকেলবেলা বেশ জোরে সোরে প্রস্তুতি চলছে। গতকালকে দুটো মোটিভ পুড়িয়ে ফেলা হলেও বর্তমানে তা নতুন করে এক ধরনের পুনঃসংস্কার করে তৈরি করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, আজ সকালবেলা চারুকলায় শিক্ষার্থীরা এক ধরনের সংবাদ সম্মেলন করেছে। সেখানে তারা দাবি করেছে যে তাদেরকে কেন নাম পরিবর্তনের কারণ জানানো হয়নি। তো সব কিছু মিলে চারুকলার শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ
করলো এই মুহূর্তে আসলে বোঝা যাচ্ছে যে না আসলেই বৈশাখের প্রস্তুতি চলছে। বটতলার ওদিকে মঞ্চ তৈরি হচ্ছে, সেখানে হয়তো কিছুক্ষণ পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন যেই মোটিভ দুটি আসলে পুড়িয়ে ফেলা হয়েছিল এবং সিসিটিভি ফুটেজও দেখা গেছে যে এই পিছনের গেট থেকেই একজন দুর্বৃত্ত এসে আসলে মোটিভগুলো পুড়িয়ে দেয়, কিন্তু তারপরও শিক্ষার্থীদের এবং চারুকলার কর্তৃপক্ষের মানসিক শক্তির কারণে নতুন করে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে নতুন দুটো মোটিভ আবার নতুন করে তৈরি করা হচ্ছে এবং তারা বিশ্বাস করেন বা তারা আশাবাদী যে আগামীকাল আনন্দযাত্রায় এই 4টি মোটিভ নিয়ে আমরা দাঁড়াতে পারবো আর কি। যদি আমরা বলতে চাই যে ওখান থেকে বেশ দর্শকরা এসেছেন চারুকলায়, তারাও দেখছেন যে বর্তমানে চৈত্র সংক্রান্তিতে এবং আগামীকালকে আনন্দ শোভাযাত্রায় কী ধরনের প্রস্তুতি চলছে। তারা ছবি তুলছেন, তারা নিজেদের মধ্যে কথা বলছেন এবং আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু স্টলও ইতিমধ্যে চারুকলায় বসে গেছে। তাদের মধ্যে যেমন আছে খাওয়া দাওয়ার স্টল এবং শিক্ষার্থী এবং শিক্ষকদের যে প্রদর্শনী আছে, যে শিল্পগুলো আছে, প্রতি বৈশাখে চারুকলা শিক্ষার্থী এবং শিক্ষকরা আয়োজন করে যে এগুলো বিক্রয় কেন্দ্রে বিক্রি করার জন্য। সেই বিক্রয় কেন্দ্র বর্তমানে চালু রয়েছে এবং সেখানে শিক্ষার্থীদের বিভিন্ন পটচিত্র, বিভিন্ন চিত্রশিল্পী এগুলো বিক্রি করা হচ্ছে। সেখানে যারা পর্যটক রয়েছেন এবং যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন, যারা বাইরে থেকে ঢাকার শাহবাগ এলাকার বাইরে থেকে ঘুরতে এসেছেন, তারা সবাই বেশ প্রাণচঞ্চল অবস্থার মধ্যে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যেই বুড়ালটি যেই জায়গা মোটিভটি যেখানে বানানো হয়েছিল সেখান থেকে ধীরে ধীরে সরিয়ে আসলে অন্যদিকে নেওয়া হচ্ছে। বাঘের মোটিভটি এবং ইলিশ মাছের মোটিভটি এই দুটি ইতিমধ্যে তৈরিই ছিল, অন্যদিকে বাকি দুইটি পায়রা শান্তির প্রতীক এবং ফ্যাসিবাদের প্রতীক হিসেবে যেই দুটি মোটিভ বানানো হয়েছিল তা এখন বর্তমানে আসলে শোলা দিয়ে কাজের প্রস্তুতি চলছে। তারা ধারণা করছেন, কর্তৃপক্ষ ধারণা করছেন যে আজ রাতের মধ্যে আসলে এই কাজটি শেষ হয়ে যাবে। তারপরও দর্শক এবং যারা পর্যটক রয়েছেন তাদের মধ্যে ব্যাপক উত্তেজনা প্রকাশ পাচ্ছেন। তারা সবাই আসলে ব্যাপক উত্তেজিত যে আগামীকাল নতুন করে আনন্দ শোভাযাত্রাটা আসলে কেমন হবে। এই ছিল চারুকলায় বর্ষবরণের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। চৈত্র সংক্রান্তিতে বিনিয়োগ সম্মেলন নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বিজনেস টু বিজনেস বিভিন্ন ধরনের মিটিং করার সুযোগ দিয়েছি, বিভিন্ন প্রশ্ন করার সুযোগ দিয়েছি। সো এই ফুল ওভারঅল 360 ভিউ যেটা আমরা দেওয়ার চেষ্টা করেছি, সেটা থেকে আমাদের এখন পর্যন্ত যে ফিডব্যাক বিদেশিদের কাছ থেকে সেটা হচ্ছে যে ওনারা খুবই খুশি হয়েছেন যে আমরা ওনাদেরকে এরকম একটা অপরচুনিটি দিয়েছি এবং সেখান থেকে ওনারা ডেফিনেটলি অনেক ইনফরমেশন নিয়ে ফেরত গেলেন। ওনারা আমাদের যেটা মেইন উদ্দেশ্য যে বাংলাদেশ যাতে খাবার মেনু থেকে প্রথমেই বাদ করে না যায়, যদি মেনু থেকে আমরা বাদ করে না যাই তাহলে অর্ডার করা তো অনেক পরের কথা। তো মোস্ট অফ দ্য কেসেস বাংলাদেশ আসলে মেনু থেকে বাদ করে যায়। সেই জায়গাটাকেই আমরা আসলে ইমপ্রুভ করার চেষ্টা করেছি সামিটের মাধ্যমে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি আরেকটা কথা ডেফিনেটলি বলতে চাই, সেটা হচ্ছে যে আমার প্রেজেন্টেশন নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। অনেককে ধন্যবাদ, সোশ্যাল মিডিয়াতে যারা প্রশংসা করেছেন আমাকে ধন্যবাদ জানিয়েছেন। আমি জেনুইনলি মনে করি এটা আমার চাকরির অংশ, দিস ইজ মাই জব। আমার কাজই হচ্ছে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশকে প্রেজেন্ট করা, বাংলাদেশকে সেল করার চেষ্টা করা বিদেশি বিনিয়োগকারীদের কাছে। তো সেল করার চেষ্টা করাটার জন্য এটা আলাদা প্রশংসা করার কিছু নাই। যে বিরাট চেয়ারম্যান হবেন ভবিষ্যতে ওনাদের এক্স্যাক্টলি এই এক্সিকিউশনটাই করতে হবে, এটাই ওনার কাজ। সো এটার জন্য আলাদা করে বলার কিছু নাই। আর এই প্রেজেন্টেশন বানানো বলেন, ফুল প্রোগ্রামটা অর্গানাইজ করার পিছিয়ে অনেক মানুষ একসাথে কাজ করেছেন। সো ক্রেডিটটা আসলে সবার একসাথে প্রাপ্য। তো আমি আবারও একটু সামারাইজ করি যে আমাদের সামিটের সফট যেই উদ্দেশ্যটা ছিল, যেটা কোয়ালিটেটিভ অ্যান্ড যেটা প্রবাবলি দি মোস্ট ইম্পর্টেন্ট উদ্দেশ্য, সেটা হচ্ছে যে তাদের পারসেপশনটা চেঞ্জ করা। আমরা একই সাথে সংস্কারের কাজ করব, একই সাথে আমরা বিনিয়োগ ব্যবস্থার উন্নতি করার চেষ্টা করব, বাট একই সাথে আমাদের একটা পাইপলাইন বিল্ড করতে হবে। কারণ এই ইনভেস্টার 12 মাস পরে যখন ফাইনালি বাংলাদেশে ইনভেস্ট করার ডিসিশনটা নেবেন, ততদিনে হয়তো আমরা ইনভেস্টমেন্টের সিচুয়েশনটা ইমপ্রুভ করে ফেলতে পারবো আগামী 12 মাসে। কিন্তু আমরা যদি এখন বলি যে ভাই না, আমার তো ইনভেস্টমেন্টের অবস্থা ভালো না, আপনি 12 মাস পরে আমার সাথে কথা বলেন, আমি এখন আপনার সাথে কথা বলতে চাই না, একটু ওয়েট করেন, আমি আগে সব কিছু ঠিকঠাক করে নিই। তো তাহলে আমরা সামিট এখন কেন করলাম, এই কোয়েশ্চেনটা যদি আপনাদের ক্ল্যারিটি চান, সেই ক্ল্যারিটি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি যে পাইপলাইন বিল্ডিং এবং রিফর্ম দে হ্যাভ টু গো হ্যান্ড ইন হ্যান্ড, পাশাপাশি প্যারালালি যেতে হবে, যাতে বাই দ্য টাইম রিফর্ম ইজ ফিনিশ দ্য পাইপলাইন ইজ বিগ ইনাফ। এবং সেটাই হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট টিমের কাজ, যে তারা পাইপলাইনটাকে ট্র্যাক করে এমন একটা জায়গায় নিয়ে যাবে যে তখন ইনভেস্টার ইনভেস্ট করতে রাজি হবে। সো
এগেন আমি জাস্ট একটু সামারাইজ করলাম আপনাদেরকে। লেটস টেক কিউএনএ, যেহেতু আমাদের হাতে সময় খুব কম, আমাদের হাতে 15 থেকে 20 মিনিট সময় আছে। সো একটু স্পেসিফিক কাইন্ডলি কোয়েশ্চেন করবেন সো দ্যাট উই ক্যান আনসার মোস্ট অফ ইউর কোয়েশ্চেন্স। থ্যাংক ইউ। প্লিজ কোশ্চেনে থাকবেন। আমাদের পত্রিকা রিপোর্টার। আমার প্রথম হলো সামিটে অনেক কিছু ইতিবাচক দিক আছে, আর হলো যে আমার একটা দাঁড়ার জায়গা, সেটা হলো বিনিয়োগের ক্ষেত্রে স্টক মার্কেটের একটা বড় পার্ট থাকে, কিন্তু এই সামিটে স্টক মার্কেটে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি বা আমরা সেরকম কিছু করতে পারিনি। সেটা মানে আপনারা কেন অগুরুত্বপূর্ণ মনে করেছেন সেটা একটা বিষয় জানা। থ্যাংক ইউ। নো, একটা কোশ্চেন অনেকে কোশ্চেন করবে। আচ্ছা, প্রথমত হচ্ছে যে আমি আপনার সাথে এটা একবারই দ্বিমত না যে আমাদের সেকেন্ডারি মার্কেটও আমাদের ইনভেস্টমেন্টের জন্য ইম্পর্টেন্ট। আমাদের টোটাল জিডিপির সাইজের তুলনায় বা আমাদের মার্কেটে যে মানি মার্কেটে যে ফ্লো হয় ক্যাশে, সেটার তুলনায় কিন্তু অন্যান্য বড় দেশের তুলনায় আমাদের স্টক মার্কেটটা রিলেটিভলি ছোট। সো ইয়েস, স্টক মার্কেটের ইম্পর্টেন্স অনেক আছে, বাট এমন না যে আমাদের বাংলাদেশের ইকোনমি বা জিডিপির মুভমেন্ট এন্টায়ারলি স্টক মার্কেট ডিপেন্ডেন্ট। সো এটা একটা পয়েন্ট আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এইবারের ফোকাসটা ছিল হচ্ছে গিয়ে প্রাইমারি ইনভেস্টার, যারা একদম প্রাইমারি লেভেলে কোম্পানিতে ইকুইটি ইনভেস্ট করবেন, তারা সেকেন্ডারি মার্কেটের ইনভেস্টার প্লেয়ার না। আপনারা দেখবেন যে আমরা ভেঞ্চার ক্যাপিটাল অনেক ফার্মকে করেছি যারা আর্লি স্টেজ স্টার্ট আপদেরকে ইনভেস্ট করে। আমরা অনেক আবার আরও বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিতেও ইনভেস্ট করার জন্য যারা ইনভেস্টার যোগ্য আছেন তাদেরকেও বলেছি। সো আমাদের ফোকাসটা একটু প্রাইমারি মার্কেট ছিল। টু বি অনেস্ট, আমার মনে হয় যে সেকেন্ডারি মার্কেটের যারা ইনভেস্টার, তাদের ইনভেস্টমেন্টের ডিসিশন সেট এবং যেই ক্রাইটেরিয়া, সেগুলো খুবই সিগনিফিকেন্টলি ডিফারেন্ট। আপনি যে সরাসরি যুক্ত ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে, ব্রিফ করছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। চৈত্র সংক্রান্তিতে পুরানো বছরকে বিদায় এবং বাংলা নববর্ষ 1432 বরণে শিল্পকলা একাডেমিতে চলছে 2 দিন ব্যাপী উৎসব। এবারই প্রথম সরকারি পৃষ্ঠপোষকতায় উদযাপন করা হচ্ছে চৈত্র সংক্রান্তি। বাউল গানের পাশাপাশি মেলার আয়োজন করা হয়েছে। এমন সুরে মুহূর্তেই ভেসে ওঠে প্রচলিত বাংলার মুখ। চৈত্রের প্রখর রোদে এভাবেই সুরে সুরে উদযাপন করা হয় বাংলা বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তির। শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে 2 দিন ব্যাপী চৈত্র সংক্রান্তি ও বৈশাখ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে বাউল গান এবং ঐতিহ্যবাহী বাংলা গান পরিবেশিত হয়। আয়োজন করা হয় ঐতিহ্যবাহী গ্রামীণ মেলার, যেখানে হস্তশিল্পের নানা উপকরণের পাশাপাশি বিভিন্ন ধরনের সবজির বীজ ও মুখরোচক বাঙালি খাবারের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কৃষক ও বাউল সাধকেরা আবহমান বাংলার কৃষি ও কৃষককে উপজীব্য করে লেখা গান পরিবেশন করেন। বলেন, চৈত্র সংক্রান্তির মাধ্যমে সকল জরা বেদনা ও অন্ধকার পেছনে ফেলে এগিয়ে যেতে হবে নতুন দিনের পথে। সংক্রান্তি শুধু মাসের শেষ বা বছরের শেষ নয়, আমাদের দুঃখের সংক্রান্তিরও একটি বিষয় আছে। চতুর্থটা যোগ, এই যোগে সেবা আছে এবং সেই যোগের কার্য আছে। নবীন জেনারেশন তারা এই অতীতকে ধরে রাখুক, অতীত যেন মুছে না যায়। অতীতকে, এই বাউলকে, বাংলাদেশের বিভিন্ন যা এখানে ভাষণ দেওয়া হলো, বাংলার কালচারগুলিকে ধরে রাখে। অনুষ্ঠানে সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী বলেন, আগামীতে জাতীয় উৎসবগুলোতে সকল জাতি ও সম্প্রদায়ের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। যত ধর্মের, মতের, পথের মানুষ, তাদের সবার যে জীবন, তাদের সবার জীবন যাপনের যে পদ্ধতি, যা কিছু আমাদের জীবনের অংশ, সবকিছু আমাদের সংস্কৃতি। আমরা সেই সংস্কৃতিটাকে ধারণ করতে চাই এবং এটা আমরা এখন সংস্কৃতি নীতি রচনার একটা প্রাথমিক কাজ চলছে। বছরের শেষ দিনে নতুন বছর যেন সবার জন্য সুখ ও স্বস্তি বয়ে আনে, এমনটাই প্রত্যাশা জানান অংশগ্রহণকারীরা। কথা বলবো না, আমি শুধু ছোট করে একটু বলতে চাই যে মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। চারুকলা থেকে এবার বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা বের হবে সকাল 9টায়। এতে অংশ নিতে বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে ডিএমপি। সকালে রমনা পার্কে নিরাপত্তা মহড়া পরিদর্শনে গিয়ে সংস্থাটির কমিশনার বলেছেন, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ, বাজানো যাবে না উচ্চ শব্দের বাঁশি। আর র্যাব মহাপরিচালক বলেছেন, বর্ষবরণ ঘিরে অপপ্রচার রোধে কাজ করবে বাহিনী।
রমনা বটমূল প্রাঙ্গণে কোনো ধরনের নাশকতা হলে তা কিভাবে সামাল দেয়া হবে চলছে তারই মহড়া। পয়লা বৈশাখের একদিন আগে চলে আইন শৃঙ্খলা বাহিনীর এই নিরাপত্তা মহড়া। রোববার সকালে রমনা বটমূল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন র্যাব মহাপরিচালক। নিরাপত্তা মহড়া শেষের অনুষ্ঠান ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সারা দেশেই র্যাবের নিরাপত্তা বলয় বিস্তৃত করা হবে বলে জানান তিনি। সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি মা, বোন এবং শিশু এবং যারা বয়স্ক তাদের নিরাপত্তা দিকেও আমরা বিশেষভাবে নজর রাখব, যাতে কোনো প্রকার কোনো ইপটিজিং না হয়। মোটরসাইকেল পেট্রোল, গাড়ি পেট্রোল, চেকপোস্ট, অবজারভেশন টাওয়ার এবং আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। পরে ডিএমপি কমিশনার জানান, এবার মুখোশ পরে শোভাযাত্রায় অংশ নেওয়া যাবে না, বাজানো যাবে না, শব্দ দূষণ হয় এমন বাসিও। ডিএমপির নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে নারী ও শিশুদের ভিড় এড়িয়ে সতর্কতার সঙ্গে ছায়ানটের অনুষ্ঠানে আসার নির্দেশনা দেন তিনি। ফানুস, আতশবাজি ফোটানো যাবে না এবং শব্দ দূষণ হয় এরকম কোনো বাঁশি ব্যবহার করা যাবে না। বর্ষবরণকে কেন্দ্র করে কোনো বাণিজ্যিক পণ্যের বাজারজাত করা যাবে না। চারুকলায় একদল দুষ্কৃতকারী ফ্যাসিস্টের মুখাকৃতি পুড়িয়ে দিয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখে গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আমাদের নিরাপত্তা ব্যবস্থা কোনো গলদ আছে কিনা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় মোটিফ পরিয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। দুপুরে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আগুনে জড়িতরা এখনও শনাক্ত না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ভীতি বিরাজ করছে। চারুকলা ও বৈশাখে আয়োজন এখনও ফ্যাসিস্ট রেজিমের হস্তক্ষেপ মুক্ত হয়নি। শোভাযাত্রার নাম পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে চারুকলা অনুষদের কোনো মতামত নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের মতামতকে অগ্রাহ্য করে শোভাযাত্রার আয়োজন চারুকলার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। গত 12 এপ্রিল 2025 ভোরের সময় চারুকলায় কি ঘটেছে এবং প্রশাসন ও নিরাপত্তার কি বেহাল দশা। যতক্ষণ পর্যন্ত এই ঘটনার সুষ্ঠু বিচার ও অপরাধীকে শনাক্ত না করা হচ্ছে, সেটা চারুকলার সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের জন্য ভীতির সঞ্চার করে। নাম পরিবর্তনকে বরঞ্চ বিভিন্ন অজুহাত দেখিয়ে কোনো যৌক্তিক কারণ এখনও আমাদের ডিন, বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি, ওনারা কেউই সঠিক কোনো কারণ কোনো মিডিয়ার কাছে, কোনো ব্যক্তির কাছে, কারো কাছে জানিয়েছেন বলে আমি এখনো পাইনি। শিল্প ও সংস্কৃতির বিকাশের জন্য মত প্রকাশের স্বাধীনতা এবং গণতন্ত্রের ধারাবাহিকতা অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে চারুকলা পরিদর্শনে এসে তিনি বলেন, শিল্পীদের স্বাধীনতা ছাড়া শিল্পের বিকাশ ঘটতে পারে না। প্রয়োজনীয় সংস্কার শেষে সরকারকে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু এ দাবির জন্য বিএনপির অনেক নেতাকর্মী নিখোঁজ হয়েছেন বা নির্যাতনের শিকার হয়েছেন। সম্প্রতি চারুকলার সামনে ফ্যাসিবাদ বিরোধী মোটিফ পুড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে রিজভী বলেন, এই ঘটনা ফ্যাসিবাদী মনোভাবেরই প্রকাশ, এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সংস্কার তো চিরস্থায়ী বন্দোবস্ত নয়, পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট নয়। সংস্কার চলমান প্রক্রিয়া। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে তাড়াতাড়ি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের আপনারা ব্যবস্থা করুন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটা বারবার আমরা আহ্বান জানিয়েছি। আমরা আমাদের বিভিন্ন মতপার্থক্য থাকবে, আমরা একে অপরের অনেক সমালোচনা করব, কিন্তু ফ্যাসিবাদের প্রকাশ ঘটবে না। বর্ষবরণ ঘিরে পাহাড়ি জনপদ এখন উৎসবের অঞ্চল। 3 পার্বত্য জেলায় চলছে বর্ষবরণের আয়োজন। সম্প্রীতির বন্ধন জোরালো করতে উৎসবে মেতেছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা। উৎসব আনন্দে মাতোয়ারা 3 পার্বত্য জেলা। পূর্ব আকাশে ঝলমলে সূর্য, শহরে গুরুত্বপূর্ণ সড়কে ঐতিহ্যবাহী পোশাক পরে এক কাতারে মারমা সম্প্রদায়। পরে বাদ্যের তালে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে এবারও বান্দরবানে রয়েছে 7 দিন ব্যাপী বর্ণিল আয়োজন। পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে আমন্ত্রণ করছি। 2025-এ এসে যে
আনন্দ অনুভূতি হচ্ছে, খুব ভালো লাগছে আমার। সবার সাথে একসাথে মানে বের হতে পারতেছি। এদিকে চৈত্রের ভোরে চেঙ্গি নদীর জলে ফুল ভাসিয়ে পরিবার ও জাতির জন্য মঙ্গল কামনা করেন খাগড়াছড়ির ত্রিপুরা সম্প্রদায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নদী তীরে ঢল নামে মানুষের। 3 দিনের উৎসবের প্রথম দিনের এই আনুষ্ঠানিকতাকে বলা হয় ফুলবিজু। গঙ্গা মায়ের কাছে আমাদের প্রার্থনা অর্পণ করার জন্য আসছি। নতুন কাপড় ভাসানোর মধ্য দিয়ে আমরা আমাদের আজকের হাড়িবুসর উৎসব শুরু করেছি। আর বিজু উৎসবের দ্বিতীয় দিনে ঘরে ঘরে অতিথি আপ্যায়নে ব্যস্ত চাকমা জনগোষ্ঠী। 100 ধরনের সবজি কেটে ধুয়ে রান্না করা হয় পাচন। খাবার হাতে আড্ডায় উৎসব আনন্দে মাতেন সব বয়সীরা। যত প্রকারের সবজি পাচনে মিক্স করতে পারি ততই আমাদের জন্য এই পাচনটা একটা ঔষধি রূপে পরিণত হয়। আমরা চেষ্টা করি তাদেরকে সাধ্যমতো আপ্যায়ন করতে। 3 পার্বত্য জেলার উৎসব ঘিরে ভিড় বেড়েছে পর্যটকদেরও। বর্ণিল আয়োজনে মুগ্ধ সবাই। ত্রিপুরার বৈশুক, মারমার, সাংগ্রাই আর চাকমারা বিজু নামে এই উৎসব উদযাপন করেন। এজন্য 3 সম্প্রদায়ের উৎসবের নাম বৈশাখী। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। পহেলা বৈশাখ সম্প্রীতির প্রতীক উল্লেখ করে সবাইকে নববর্ষ উদযাপনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর মেরুলবাড্ডায় বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পাহাড়ের শান্তি প্রতিষ্ঠায় সবকিছু করবে সেনাবাহিনী। রাজধানীর মেরুলবাড্ডায় বৌদ্ধবিহারে সম্প্রীতি ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার সকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন সহ বৌদ্ধ ধর্মের নেতাদের সঙ্গে নিয়ে উদ্বোধন করেন তিনি। পরে সম্প্রীতি সভায় যোগ দেন সবাই। সেনাপ্রধান বলেন, দেশে ধর্মীয় সম্প্রীতি ও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সবকিছু করবে সেনাবাহিনী। আমরা চাই চিটাগং হিল ট্র্যাক্টসে পার্বত্য চট্টগ্রাম যেন শান্তি বিরাজ করে, তার জন্য যা কিছু করতে হয় আমরা করতে রাজি আছি। সমগ্র দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করতে সবসময় সদা প্রস্তুত থাকব। আমরা শান্তির দেশ চাই, শৃঙ্খলার দেশ চাই। আমরা এখানে হানাহানি বিদ্বেষ চাই না। সবার সমস্ত বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু অবশেষে আমরা সবাই সবাইকে যেন শ্রদ্ধা করি। প্রধান অতিথির বক্তব্যে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। পহেলা বৈশাখকে সম্প্রীতির প্রতীক উল্লেখ করে সবাইকে নববর্ষ উদযাপনের আহ্বান জানান তিনি। ধর্ম রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। এ সময় বিশ্ব শান্তি কামনা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। খুব খুশি হলাম আজ এখন হলো দেখা হয়ে গেল। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। গাজীপুরের সালনায় চিলাহাটি এক্সপ্রেসের 4টি বগি লাইনচ্যুত। ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ, যাত্রী ভোগান্তি চরমে। পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। একইভাবে অবৈধভাবে প্লট গ্রহণ করায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ও তার মেয়ে আজমিনা সিদ্দিক সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। দুপুরে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের চার্জশিট আমলে নিয়ে আসামিদের গ্রেফতারের নির্দেশনা দেন। শুধুমাত্র একটি দরখাস্ত, তাতেই ভোগ দখল পূর্বাঞ্চলের 30 কাঠা প্লট। নেপথ্যে কাজ করেছে তৎকালীন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ। আবেদনের পরিপ্রেক্ষিতে রাজুকের প্লট বরাদ্দের কথা থাকলেও নিয়ম নীতির তোয়াক্কা করেনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার। রাজধানীতে ইতোমধ্যে প্লট থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রিত্ব খাটিয়ে বরাদ্দ নেন পূর্বাঞ্চলের 10 কাঠা করে 3টি প্লট। এমন অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে শেখ হাসিনা সহ তার পরিবারের 5 জন এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজুকের 12 কর্মকর্তার বিরুদ্ধে 3টি মামলা করে দুর্নীতি দমন কমিশন। পরে মার্চে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়।
রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট আমলে নেন। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন তিনি। এই বরাদ্দ নেওয়ার ব্যাপারে শেখ হাসিনা তখন দেশের প্রধানমন্ত্রী ছিল। সে তার প্রধানমন্ত্রীর প্রভাব খাটিয়ে সে রাজুক এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে চাপ সৃষ্টি করে বেআইনিভাবে তাদের বিরুদ্ধে এই প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়। চলতি মাসের ২৭ তারিখের মধ্যে ওয়ারেন্টভুক্তদের আদালতে উপস্থিত করা না গেলে তাদের অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া চলবে বলে জানান দুদক মহাপরিচালক। যদি তিনি দেশে না আসেন, এখানে কিন্তু পলাতক হিসাবে তিনি এই মামলা যদি তিনি নির্ধারিত সময়ের মধ্যে বিজ্ঞ আদালতে যদি তিনি হাজির না হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না নেন, তাহলে তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু করা হবে। দুদকের প্লট জালিয়াতির আরেক মামলায়ও এর আগে শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এদিকে পদ্মা ব্যাংক থেকে 5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শারাফাত সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া ইউনিয়ন ব্যাংক থেকে ভুয়া বিল ভাউচারে 33.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের সাবেক এমডি এবিএম মোকাম্মেল সহ 27 জনের বিরুদ্ধে 2টি মামলা করেছে সংস্থাটি। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বহিরাগমন এবং পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। গত 7 এপ্রিল উপসচিব নীলিমা আফরোজের এই সই করা একটি প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। এর আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত, এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত। তবে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার 2020 সালে দেশে নতুন পাসপোর্ট চালু করলে কোনো ঘোষণা ছাড়াই বাদ দেওয়া হয় সেই পাসপোর্টগুলো থেকে এই লেখা। বিশেষ ক্ষমতা আইনে মডেল মেঘনা আলমের 30 দিনের আটকাদেশ কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিকেলে রিটের শুনানি করে এই রুল জারি করেন বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন বেঞ্চ। এদিকে আইন উপদেষ্টা বলেছেন, মেঘনাকে আটকের প্রক্রিয়া সঠিক হয়নি। এ প্রসঙ্গে ভুক্তভোগীর বাবা আইনজীবী জানান, ভুল হলে শুধরানোর দায়িত্ব সরকারের। গত বুধবার রাতে বসুন্ধরার বাসা থেকে মডেল মেঘনা আলমকে যখন আটক করা হয়, তখন তিনি ফেসবুক লাইভে ছিলেন। তাকে আটক করা হয়েছে নাকি অপহরণ করা হয়েছে এ নিয়ে যখন আলোচনা চলছিল, ঠিক পরদিন বৃহস্পতিবার রাতে মেঘনাকে আদালতে হাজির করে পুলিশ। ওই দিন পুলিশের আবেদনেই বিশেষ ক্ষমতা আইনে তাকে 30 দিনের আটকাদেশ দেন সিএমএম আদালত। ডিএমপি থেকে জানানো হয়, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানো, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির অপচেষ্টা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে তাকে অপহরণ নয়, হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার সচিবালয়ে আইন উপদেষ্টা বলেন, মেঘনাকে আটকের প্রক্রিয়া সঠিক হয়নি, তবে অপরাধ নেই বিষয়টি এমনও নয়। যদি কোনো অপরাধ থাকে, সেই অপরাধের প্রেক্ষিতে যথাযথভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে। গ্রেফতারের প্রক্রিয়া ঠিক হয় নাই মানে ওনার বিরুদ্ধে অপরাধের কোনো আপনার আলামত বা অভিযোগ নাই, এটা না, সেরকম কিছু আছে। মেয়ের এ অবস্থায় উচ্চ আদালতের দ্বারস্থ হন বাবা বদরুল আলম। আটক ও আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন তিনি। রোববার শুনানি শেষে 2 সপ্তাহের রুল জারি করেন হাইকোর্ট। আইন উপদেষ্টার বক্তব্যের বিষয়ে মেঘনার বাবার আইনজীবী বলছেন, ভুল হলে শুধরানোর দায়িত্ব সরকারের। আইন উপদেষ্টা বলেছেন ইতিমধ্যে যে ভুল প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। আমরা আশা করছি এটা যেহেতু উপলব্ধি হয়েছে, এখন ওনারা একটা ব্যবস্থা নেবেন যাতে সে ইমিডিয়েটলি যাতে সে মুক্তিটা পায়। মেঘনার বাবা বলছেন, বিদায়ী সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনি ও হয়রানির নেপথ্যের কারণ রাষ্ট্র অন্যায় করেছে বলেও অভিযোগ তার। সৌদি অ্যাম্বাসেডর ইসা ইউসুফ তার সাথে একটা সম্পর্কের ভিত্তিতে, তো সেইটা একটা অভিযোগ ওইভাবে করছে, কিন্তু সেইটা তো তার বিরুদ্ধে দাঁড় করা নাই সেরকম কোনো অভিযোগ। আমি পরিষ্কার মনে করি এটা রাষ্ট্র এটা অন্যায় কাজ করেছে। এদিকে মেঘলাকে নিয়ে আলোচনার মধ্যেই ডিএমপির ডিবি প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে অতিরিক্ত কমিশনার রেজাল করিম মল্লিককে। তাকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ,
ঢাকা। বিগত সরকারের আমলে কয়েক লাখ রাজনৈতিক হয়রানিমূলক মামলার মধ্যে আইন মন্ত্রণালয় ৭,১৮৪টি প্রত্যাহারের সুপারিশ করেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংক থেকে লুট হওয়া বাকি টাকা উদ্ধারে সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা। ৮৮ মিলিয়ন ডলার, তার মধ্যে ৬৬ মিলিয়ন ডলার আমরা এখনো উদ্ধার করতে পারি নাই। বাংলাদেশ এন্ড থেকে যারা এই অপরাধের সাথে যাই ছিল তাদেরকে বিচারের সম্মুখীন করার জন্য সিআইডির যে তদন্ত হয়েছে সেই তদন্তটা বিষয়ে পরবর্তী করণীয় আমরা ঠিক করব। রাজনৈতিকভাবে হয়রানিমূলক যে মামলা হয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে, তার মধ্যে এ পর্যন্ত ৭,১৮৪টি মামলা আইন মন্ত্রণালয় থেকে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। তো কোন মামলায় জামিন হয়েছে, কোন মামলায় হয়নি সেটা দেখতে হবে। এখানে ক্রেডিবল ইনফরমেশন আছে অপরাধ সংশ্লিষ্টতা বা জঙ্গি সংশ্লিষ্টতার, সন্ত্রাসী সংশ্লিষ্টতার, সেখানে আমরা মনে করি যে বিচারকরা তাদের বিচারিক বিবেচনা প্রয়োগ করে সিদ্ধান্ত নেবেন। দেখছেন সময় সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা নতুন করে নিতে চান কর্তৃপক্ষ। এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্নার রহমান খালিদের হাইকোর্ট বেঞ্চের রিট আবেদনটির শুনানির তালিকায় রয়েছে। গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ভুল থাকায় সুষ্ঠু ফলাফল প্রকাশে ভিসি বরাবর পুনরায় পরীক্ষা নেয়ার আবেদন করেন এক পরীক্ষার্থী। তাতে সাড়া না পাওয়ায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা নিয়ে হাইকোর্টে রিট করেন তিনি। রিটের পরিপ্রেক্ষিতে গত ১৯ মার্চ এই ইউনিটের ফলাফল প্রকাশ স্থগিত করে উচ্চ আদালত। অরিজিনাল কমার্স থেকে যে গ্রুপটা পরীক্ষা দিয়েছে এই গ্রুপের প্রশ্নপত্রে ছাপাখানায় গিয়ে কিছু মিস্টেক হয়েছে। বুয়েটের এক্সপার্ট কমিটি তৈরি করে কিভাবে মিস্টেকটা থাকা সত্ত্বেও কারেকশন করা যায় তার চেষ্টা করেছে। তাতেও দেখা গেছে 0.25% এরর থেকে যায়। এই জন্য হাইকোর্ট ডিভিশন এটিকে স্টে দিয়েছে। এই স্টেটাকে আমরা মেনে নিয়েছি। মেনে নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিটিং করেছে যে সত্যিকার অর্থে একজন ছাত্রের মনেও যদি সন্দেহ থাকে তাহলেও মনে হয় ঠিক হবে না। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে আমরা সি ইউনিটের বিজনেস স্টাডিজ গ্রুপের যে অংশটুকু তার এমসিকিউ ৬০ নম্বরের পরীক্ষা আমরা নতুন করে নিতে চাই। বর্তমানে দ্বৈত প্রশাসনিক ব্যবস্থার মধ্য দিয়ে বিচার ব্যবস্থা চলছে, তাই সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় জরুরি বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকালে খুলনা জজ কোর্ট প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য স্থাপিত ন্যায়কুঞ্জ উদ্বোধন শেষে কথা বলেন তিনি। আমাদের এখন সবচেয়ে বড় যেটা দাবি এবং আমরা মনে করি যেটা আমাদের অর্জন হবে খুব শীঘ্রই, সেটা হচ্ছে একটা স্বাধীন সচিবালয় সুপ্রিম কোর্টের জন্য। সুপ্রিম কোর্টে এখন এই বিচার ব্যবস্থা একটা দ্বৈত শাসনের মধ্য দিয়ে চলা। সচিবালয় নিয়ে অনেক কাজ এগিয়ে গেছে। সামনের সপ্তাহ মাসগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। আমরাও পর্যবেক্ষণ করবেন, আপনারাও পর্যবেক্ষণ করুন। গাজীপুরে ঢাকামুখী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান সকালে নীলফামারীর চিলাহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি। দুপুর 2টার দিকে ঢাকা টাঙ্গাইল রেল লাইনের সালনা ব্রিজ এলাকায় পৌঁছালে 4টি বগির চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গে চলাচলকারী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই ঘটনায় বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। রেল যোগাযোগ স্বাভাবিক করতে ঢাকা থেকে যাচ্ছে উদ্ধারকারী ট্রেন। এই মুহূর্তে গাজীপুরের সালনায় আছেন সহকর্মী মেহেদি হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। সবশেষ তথ্য অনুযায়ী আসলে ঠিক 3:40 ঢাকার কমলাপুর থেকে কিন্তু রিলিফ ট্রেনটি রওনা দিয়েছে এবং এখন পর্যন্ত আমরা যে তথ্য দেখছি যে এই ট্রেনটির 4টি বগি লাইনচ্যুত হয়েছে। সেই 4টি বগি এখানে রেখেই মূল ট্রেনটি আসলে চলে গিয়েছে, ঢাকার উদ্দেশ্যে চলে গিয়েছে এবং এই 4টি বগির যারা যাত্রী ছিলেন তারা কিন্তু ট্রেনে করে আসলে ঢাকায় পৌঁছে গিয়েছেন। যদিও ট্রেনের বেশ কয়েকজন কর্মকর্তা এখানে রয়েছেন, আসলে ট্রেনটি যখন স্বাভাবিক হবে তখন এর সাথেই কিন্তু তারা যাবেন। আমরা দেখতে পেয়েছি যে
আসলে ট্রেনটি যখনই জয়দেবপুর স্টেশনের ঢোকার আগে অর্থাৎ শালনা ব্রিজ এলাকায় 10 নম্বর ব্রিজ বলা হয় এটি, এবং এই ব্রিজ এর আগ মুহূর্তেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনের যে লাইনটি সেটি কিন্তু লাইনচ্যুত হয়েছে। লাইনচ্যুত হওয়ার পরপরই আসলে এই প্রায় 200 মিটারের মতো রাস্তা আসলে ভেঙে গিয়েছে। স্বাভাবিকভাবেই বলা চলে যে এই 200 মিটারের রাস্তা ভেঙে পড়া, এবং যেহেতু বিকল্প কোনো সড়ক নেই সেই জন্য কিন্তু এখন পর্যন্ত এই রোডে যে ট্রেনগুলো চলাচল করে, বিশেষ করে উত্তরবঙ্গের যে ট্রেনগুলো চলাচল করে সেই ট্রেনগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং বিশেষ করে যে ট্রেনগুলো ছেড়ে এসেছে, আমরা জয়দেবপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের সাথে তারা আসলে যেমনটি বলছেন যে আসলে উদ্ধার কাজের জন্য রিলিফ ট্রেনটি রওনা দিয়েছে। রিলিফ ট্রেনটি এখানে আসার পরপরই আমরা যতদূর জানতে পেরেছি যে বলছেন যে আসলে উদ্ধার কাজের জন্য রিলিফ ট্রেনটি রওনা দিয়েছে। রিলিফ ট্রেনটি এখানে আসার পরপরই আমরা যতদূর জানতে পেরেছি যে শুধুমাত্র এখানে আসলে আসলেই হবে না। আমরা জানি যে যেটি দেখতে পাচ্ছি যে লাইনের কিন্তু বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষয়ক্ষতি পুষিয়ে ওঠার পর ট্রেনটি চলে যাওয়ার পরও কিন্তু এই লাইন কিন্তু পুরোপুরি আবারও মেরামত করতে হবে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। তো এই ছিল রেলের যেই দুর্ঘটনা তার সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরে। শিল্প খাত ও ক্যাপটিভে গ্যাসের দাম 33% বাড়িয়ে নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এতে শিল্পে 30 টাকা দামের প্রতি ঘনমিটার গ্যাসের দাম 10 টাকা বেড়ে হলো 40 টাকা ও ক্যাপটিভে 31 টাকা 75 পয়সা মূল্যের প্রতি ঘনমিটার গ্যাসের দাম বাড়িয়ে করা হলো 42 টাকা। বিকেলে এনার্জি রেগুলেটরি কমিশনের কার্যালয়ে দাম ঘোষণা করে কমিশন চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, আমদানি করা গ্যাস দিয়ে চাহিদা মেটানো হয়, তাই 33% যথেষ্ট না। তবে যতটুকু না বাড়ালেই নয়, সে বিবেচনায় ঘনমিটারে 10 টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী চলমান শিল্প গ্রাহকদের জন্য অনুমোদিত লোডের 50% বেশি ব্যবহার করলেই ঘনমিটারে 10 টাকা বেশি গুনতে হবে। নতুন গ্রাহকদের নতুন দামেই ব্যবহার করতে হবে, আর বিদ্যমান গ্রাহকদের অনুমোদিত লোডের অতিরিক্ত ব্যবহারে নতুন দাম কার্যকর হবে। এর আগে 26 ফেব্রুয়ারি গণশুনানির আয়োজন করে বিইআরসি। শুনানিতে প্রতি ঘনমিটার 75.72 টাকা করার প্রস্তাব দেয় পেট্রোবাংলা। শিল্পে যেখানে 30 টাকা বর্তমান রেট, সেখানে পেট্রোবাংলা অথবা তার বিতরণ কোম্পানিগুলো প্রস্তাব করেছিল 75 টাকা 72 পয়সা বা 75.72 টাকা, এবং যেখানে ক্যাপটিভ বিদ্যুতের জন্য 31 টাকা 50 পয়সা, সেখানে প্রস্তাব করেছিল তারা 75.72 টাকা। ক্যাপটিভ বিদ্যুৎ যেটা বর্তমানে 31 টাকা 50 পয়সা, এটি হবে 42 টাকা, এবং শিল্প খাতে যেটা বর্তমানে রয়েছে 30 টাকা, এটি হবে 40 টাকা। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার চ্যালেঞ্জ মোকাবেলায় বাজেটে বরাদ্দ রাখার আহ্বান ব্যবসায়ীদের। সেই সঙ্গে বৈশ্বিক বাণিজ্যের সক্ষমতা ধরে রাখতে আমদানি পর্যায়ে উৎপাদনকারীদের জন্য আগাম কর বাতিল করার দাবিও জানান। তবে কর কমানোর বিষয়ে কিছুটা নিরাশ করেছেন রাজস্ব বোর্ড চেয়ারম্যান। ঢাকা চেম্বার আয়োজিত প্রাক বাজেট আলোচনায় এ নিয়ে কথা হয়, যেখানে করদাতাদের ভোগান্তি কমানোর পাশাপাশি বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেন ব্যবসায়ী নেতারা। যুক্তরাষ্ট্রের চড়া শুল্ক স্থগিত হলেও শেষ পর্যন্ত যদি এটি কার্যকর হয় তাহলে বাংলাদেশের রফতানি বাণিজ্যে বড় ধরনের ধাক্কা আসতে পারে। ওদিকে এলডিসি উত্তরণের পর কমে যাবে বাণিজ্য সুবিধা। এমন চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের কর ব্যবস্থা সহজ, প্রযুক্তি নির্ভর ও হয়রানিমুক্ত করার দাবি তুলে ধরেন ব্যবসায়ীরা। ঢাকা চেম্বার আয়োজিত প্রাক বাজেট আলোচনায় তারা বলেন, শুধু রাজস্ব আয় নয়, বরং ব্যয় নিয়েও সরকারকে সজাগ থাকতে হবে। বাজেট দোকান আসে, যেরকম আমরা আয়ের কথাটা বেশি কথা বলি, ব্যয়ের ব্যাপারেও আমরা একটু সক্রিয় হই যে আমার টাকা কোথায় ব্যয় হয়। এনবিআর এর কাছে আমার একটাই খালি প্রশ্ন থাকবে যে ভাই যারা ট্যাক্স দেয় ওদেরকে হয়রানি বন্ধ করুন। এ সময় জিডিপির অনুপাতে বিদেশি বিনিয়োগ কম উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু চৌধুরী বিনিয়োগ বান্ধব কর কাঠামোর উপর জোর দেন। ট্যাক্সেশনের মডেল হওয়া উচিত, চিন্তা হওয়া উচিত যে বাংলাদেশে আগামী দিনে আমরা ইনভেস্টমেন্ট কিভাবে নেব, বিজনেস ডেভেলপ কিভাবে। ইনভেস্টমেন্ট বিজনেস যদি গ্রোথ না হয় তাহলে আপনি ট্যাক্স জিডিপির কথা বলে কোনো লাভ হবে না। এনবিআর চেয়ারম্যান জানান, ভ্যাট আয়কর থেকে রাজস্ব আয় বাড়াতে চান তিনি। আয়কর ও কর্পোরেট কর হার কমানোর সুযোগ নেই। ফেসলিফট করতে পারি আমাদের ব্যবসায়ীদের
কর প্রদানের যে অব্লিগেশন, তাহলে আমাদের ধারণা যে এখানে আপনারা যে বিড়ম্বনার মধ্যে পড়েন সেটা অনেকটা কমে যাবে। এই কর্পোরেট ট্যাক্স বা ইন্ডিভিজুয়াল ট্যাক্স আর কমানোর সুযোগ নাই। আসলে আমাদের মূল রেভিনিউ আসবে ভ্যাট এবং ইনকাম ট্যাক্স থেকে, কাস্টমস থেকে আমাদের ডেফিনেটলি এটা কমে যাবে। যেমন অব্যাহতির সুযোগ বাড়ানো না হলেও কর কাঠামোতে কোনো বৈষম্য থাকবে না বলে আশ্বস্ত করেন এনবিআর চেয়ারম্যান। এট দ্য সেম টাইম আমরা বৈষম্যহীন এবং সবার জন্য একই রকম করা যায় কিনা সেই চেষ্টাটা করব। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণ প্রাপ্তির শর্ত পূরণে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা থেকে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পিছিয়ে আছে $1 বিলিয়ন। দুপুরে তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। IMF এর শর্ত অনুযায়ী আগামী জুনে দেশের রিজার্ভ NIR থাকতে হবে 17 বিলিয়নের কিছুটা বেশি, বর্তমানে আছে 16 বিলিয়ন। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে জুন নাগাদ বৈদেশিক মুদ্রার রিজার্ভ IMF এর শর্ত পূরণের পর্যায়ে পৌঁছাবে। IMF এর হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ 20.9 বিলিয়ন আর মোট রিজার্ভের পরিমাণ 26.15 বিলিয়ন ডলার। IMF এর ঋণ প্রাপ্তির অন্যতম একটি শর্ত ছিল যে নেট রিজার্ভের পরিমাণ বাইজন কাঙ্ক্ষিত মাত্রায় থাকতে হবে। আমরা খুবই আশাবাদী যে তাদের সেই শর্ত জুন নাগাদ আমরা পূরণ করতে সক্ষম হব। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করার পর দ্রুত সময়ে আকাশপথে কার্গো সেবা বাড়াতে উদ্যোগী হয়েছে সরকার। 27 এপ্রিল সিলেট বিমানবন্দর থেকে শুরু হচ্ছে কার্গো ফ্লাইট। এদিন একটি চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে স্পেনে যাবে 60 টন গার্মেন্টস পণ্য। সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ বিমান। এই কার্গো সেবাকে বাণিজ্য খাতে নতুন দিগন্ত হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। নিজেদের বন্দর ও এয়ারপোর্ট ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য রফতানির সুবিধা বন্ধ করে দিয়েছে ভারত, যা ট্রান্সশিপমেন্ট নামে পরিচিত। এমন পরিস্থিতিতে চালু হতে যাচ্ছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো সেবা। 27 এপ্রিল সন্ধ্যা 7টার দিকে গার্মেন্টস পণ্য নিয়ে সিলেট থেকে সরাসরি স্পেন যাবে একটি ফ্লাইট, যাতে থাকবে 60 টন পণ্য। এক্ষেত্রে সব ধরনের সেবা দিতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে বাংলাদেশ বিমান। এটা যেহেতু ইউরোপ বাউন্ড একটা ফ্লাইট, সেখানে ইউরোপিয়ান ইউনিয়নের সিকিউরিটি এবং সেফটি রেগুলেশনস কমপ্লায়েন্স মেনে SCC-3 RA3 সব কিছু সার্টিফিকেশন করে এবং আমাদের নিজস্ব সার্টিফাইড জনবল দিয়ে এটাকে পরিবহন করার জন্য সিলেট বিমানবন্দরে কার্গোর যে বর্তমান অবকাঠামো আছে সেখানে ইকুইপমেন্ট এবং জনবলের যে বিষয়টা, সেই বিষয়টা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করছেন। এদিকে সিলেট এয়ারপোর্টের রফতানি কার্গো কমপ্লেক্সে ওয়্যারহাউস সুবিধা সহ অন্যান্য অবকাঠামো নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কার্গো সংশ্লিষ্টরা। তবে আরও ওয়্যারহাউসের প্রয়োজনীয়তার কথা বলছেন তারা। এখন যে ওয়্যারহাউস আছে সেটা একটা পর্যায় পর্যন্ত সেই ওয়্যারহাউস ব্যবস্থাপনা চলবে, বাট আরও অনেক বড় পরিসরে ওয়্যারহাউস সেখানে লাগবে এবং প্রাইভেট সেক্টর থেকে কিন্তু কয়েকটা ওয়্যারহাউসের অলরেডি কাজ চলমান আছে, এটা আমি খুব ভালোভাবেই জানি। আমি নিশ্চিত যে আগামী হয়তো 6 মাসের মধ্যে ওয়্যারহাউসগুলোর কাজও শেষ হয়ে যাবে। সিলেট থেকে প্রাথমিকভাবে এখন পর্যন্ত একটি ফ্লাইটের শিডিউল করা হয়েছে। নিয়মিত কার্গো শিডিউল না থাকলে সার্বিকভাবে গ্রাউন্ড সেবা নিয়মিত রাখা কঠিন হবে বলে মনে করছে বাংলাদেশ বিমান। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সরকারি নিষেধাজ্ঞার আগ মুহূর্তে কক্সবাজার উপকূলে সাগর থেকে ফিরছে মাছ ধরার ট্রলার, কিন্তু নেই কাঙ্ক্ষিত ইলিশ। আর যা আসছে তাও বিক্রি হচ্ছে আকাশচুম্বী দামে। ব্যবসায়ীরা বলছেন পহেলা বৈশাখে চাহিদার তুলনায় ঘাটতির কারণে প্রতিটি ইলিশ বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগর থেকে ফিরছে একের পর এক মাছ ধরার ট্রলার, যা ভিড়ছে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে। ঝুড়িভর্তি ইলিশ ট্রলার থেকে নামানো হচ্ছে ঘাটে। প্রতিটি ট্রলার থেকে নামছে 10 থেকে 15টি ঝুড়ি। ইলিশ পন্টুনে রাখতে ঘিরে ধরছেন ব্যবসায়ীরা। মুহূর্তে বিক্রি হয়ে যাচ্ছে সব ইলিশ, যা প্যাকেটজাত করে সরবরাহ করা হচ্ছে ঢাকায়। ব্যবসায়ীরা বলছেন পহেলা বৈশাখের কারণে ইলিশের চাহিদা তুঙ্গে, দ্বিগুণ দামেও কিনতে বাধ্য হচ্ছেন তারা। আর জেলেরা বলছেন সাগরে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। এখন তো ইলিশ মাছ নাই, ইলিশ মাছ পাচ্ছে না। এটা হচ্ছে লাস্ট মৌসুমে একটু কম থাকে, মাছ কম বিদায় মাছের চাহিদাও বেশি। এগুলো ছোট ছোট মাছ 800 টাকা কেজি। পয়লা বৈশাখের উপলক্ষে যেমন চাহিদা তেমন মাছ নাই এখানে ফিশারি ঘাটে। 1 কেজি প্লাসের মাছ আপনার 2450 থেকে 2550,
আর 1200 প্লাসের মাছ 2650 থেকে 2800 পর্যন্ত, 1500 প্লাসের মাছ আমরা 3000 প্লাস বিক্রি করতেছি। ট্রলার মালিক সমিতির নেতা বলছেন, সাগরে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় দাম বেশি। এতে নানা সমস্যায় জেলে ও ট্রলার মালিকরা। মাছ চাহিদার চেয়ে কম, ঘাটতি আছে, আশানুরূপ নয়। এখন চাহিদার চেয়ে যদি আপনার ঘাটতি হয় তাহলে এটা তো মাছ এখানে আমরা লোকাল মানুষে খেতে পারবো না। কক্সবাজার উপকূলে লক্ষাধিক জেলে থাকলেও এখন পর্যন্ত নিবন্ধনের আওতায় এসেছে 65,000-এর মতো। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজের খবর। 4.5 মাসের বিরতি শেষে লাল বলের ক্রিকেটে প্রস্তুতি শুরু টাইগারদের। শনিবার রাতে ম্যাচ ভেন্যুতে পৌঁছানোর পর রোববার সকালে এই অনুশীলনে নেমে যায় নাজমুল হোসেন শান্তর দল। যদিও ডিপিএল এর কারণে প্রথম দিনের অনুশীলনে গোটা দলকে পাচ্ছেন না কোচ ফিল সিমন্স, তাই একাংশকে নিয়েই লঙ্গার ভার্সনের প্রস্তুতি শুরু করল বাংলাদেশ। প্রথম দিনে ম্যাচ ভেন্যুতে পৌঁছে আগে উইকেট পর্যবেক্ষণ করেন ক্রিকেটাররা। এই সিরিজ দিয়ে লাল সবুজের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে যাচ্ছেন নবনিযুক্ত ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট। ঘরের মাঠে টেস্ট সিরিজের সাম্প্রতিক অভিজ্ঞতা ভালো না বাংলাদেশের। স্বাগতিক হিসেবে সবশেষ 7 টেস্টের 6টিতেই হেরেছে শান্তর দল। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে 15 এপ্রিল ঢাকায় আসার কথা জিম্বাবুয়ে দলের। মাঠে আম্পায়ারের সঙ্গে অসদাচরণ, পরবর্তীতে গণমাধ্যমে ম্যাচ অফিসিয়ালদের নিয়ে বাজে মন্তব্যের জেরে বড় শাস্তির মুখে তৌহিদ হৃদয়। তার ব্যাপারে কঠোর অবস্থানে বিসিবি। প্রিমিয়ার লিগে 1 ম্যাচের থেকে বেড়ে 4 ম্যাচ নিষিদ্ধ হতে পারেন মোহামেডান অধিনায়ক। ম্যাচ রেফারির পুনর্তদন্ত রিপোর্ট সাপেক্ষে সোমবারের মধ্যে হৃদয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি। এটা তৌহিদ হৃদয় বলতে পারবে যে কোত্থেকে এসছে তার এই অ্যাটিটিউড বা প্লেয়ারদের। বাট আমি মনে করি ক্যান্সার যখন ধরা পড়ে তখনই যদি আপনি ট্রিটমেন্ট না করে ইট স্প্রেডস। এটা তো আরও গহিত অপরাধ। কোড অফ কন্ডাক্টটা দেখেন, একদম ক্লিয়ার ভায়োলেশন। আমাদের ম্যাচ রেফারি 36 নিয়মটা হচ্ছে 36 আওয়ারের মধ্যে তারা কিন্তু আবার রিপোর্ট করতে পারে। সো ডেফিনেটলি আমরা আম্পায়ার্স ডিপার্টমেন্ট থেকে আমরাও এটার অ্যাকশনে যেতে হবে, বিকজ দিস ইজ নট আ গুড সাইন ফর ইয়াঙ্গার ক্রিকেটার্স। এই জিনিসটা এখনও ওদের কাছে, ওরা যখন আসবে সেটা না হলে আমিও আপনার ক্রিকেট অপারেশন সবার সাথে কথা বলতে হবে। দিস ইজ একটা ইয়াং প্লেয়ার, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নববর্ষ বরণে প্রস্তুত বাঙালি, চারুকলায় সাজ রব। পুরনো বছর বিদায়ে চৈত্র সংক্রান্তি, আনন্দ শোভাযাত্রায় থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, পরা যাবে না মুখোশ। পহেলা বৈশাখ সম্প্রীতির প্রতীক, দলমত নির্বিশেষে সবাইকে উদযাপনের আহ্বান প্রধান উপদেষ্টার। বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তি স্থাপন। এবং প্লট দুর্নীতির মামলায় হাসিনা, রেহানা ও টিউলিপ আজমিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। পদ্মা ও ইউনিয়ন ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় আসামি 31 জন। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।